দেখো প্রিয়া, যদিও আমাদের বিয়ে হয়ে গেছে, তবু তুমি কখনো আমার সত্যিকারের স্ত্রী হয়ে উঠতে পারবে না। এটা কি বলছো তুমি? আজই তো আমাদের বিয়ে হয়েছে সবার সামনে। এই বিয়ে একটা দেখানোর জন্যে, নামের জন্যে। এই কথাটা তোমাকে বুঝতে হবে। এর মানে কি? দেখানোর জন্যে? তুমি আমার সঙ্গে এত বড় ধোঁকা কেন করলে? আমার মজবুরিকে বোঝো তুমি প্রিয়া। আমাকে বোঝার চেষ্টা করো। আমি কোনো ভুল করিনি। এখন কি বুঝবো আমি? বিয়ে একটা পবিত্র সম্পর্ক, যেটাকে সঙ্গে নিয়ে চলতে হয়। দেখো প্রিয়া, এখন আর অনেক হয়েছে। এই বিয়ে শুধু নামের জন্যে। তুমি এই কথাটা তোমার মাথায় গেঁথে নাও। আমি তোমার কাছ থেকে টাকার জন্য বিয়ে করিনি। আমি জানতাম না তুমি এমন করবে। যদি তুমি চাও যে আমি তোমার নামের স্ত্রী হয়ে থাকি, তাহলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে থাকব। দোস্ত, আজকের এই গল্পটা হলো এক অসহায় মেয়ে প্রিয়ার, যার ভাগ্য তাকে এক সোনালী প্রাসাদে নিয়ে গিয়েছিল, যেখানে দেওয়ালগুলো ঝকঝক করত, কিন্তু সুখের ছিটে ফোটাও ছিল না। ভেবে দেখো, একটা নবধূ তার প্রথম রাতে ঘুমটা টেনে অপেক্ষা করছে, কিন্তু তার স্বামী ভালোবাসার পরিবর্তে তাকে দিয়ে দিচ্ছে ১০ কোটি টাকার চেক আর বলছে যে তুমি আমার স্ত্রী হওয়ার চেষ্টা করো না। তাহলে সেই মেয়ের মনে কি চলছে? শেষ পর্যন্ত সেই স্বামী অর্জুনের কি এমন বাধ্যবাধকতা ছিল? আর সেই বিলাসবহুল হাভেলির বেসমেন্টে এমন কোনো ভয়ঙ্কর রহস্য লুকানো ছিল যে একজন স্বামী তার নিজের বিবাহিত জীবনকে বলি দিয়ে দিয়েছিল? এই গল্পটা ত্যাগ, দুঃখ আর এমন এক সত্যের যা তোমার রোমাঞ্চ জাগিয়ে তুলবে। যদি তোমরা এমন আবেগঘন আর রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসো, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো আর কমেন্টে তোমার উপস্থিতি জানাও। তাহলে চলো শুরু করি এই অসাধারণ দাস্তান। এই গল্পের শুরু হয়েছে উত্তরপ্রদেশের একটা ছোট্ট কসবা সোনপুরের সরু গলিগুলো থেকে। সেখানকার ধুলো ভরা রাস্তার ধারে একটা খুব পুরনো আর জীর্ণ বাড়ি দাঁড়িয়েছিল। দেওয়ালের প্লাস্টার খসে গিয়েছিল, আর ছাদ লকড়ির বালির সাহায্যে টিকেছিল। সেই বাড়িতে থাকত ২১ বছরের প্রিয়া। প্রিয়া, যার নামটা যত মিষ্টি ছিল, তার মনটাও ছিল তত নরম। সে দেখতে কোনো দেবীর মূর্তির মতো সুন্দর ছিল, কিন্তু তার কপালের পাতাগুলো ছিল একদম ফাঁকা। প্রিয়ার বাবা রামনাথজি একসময় গ্রামের সম্মানিত শিক্ষক ছিলেন। কিন্তু সময়ের মার তাদের বিছানা পড়িয়ে দিয়েছিল। একটা লালাজ ব্যাধি তাদের ঘিরে রেখেছিল। তাদের দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল, আর তাদের জীবিত রাখার জন্য প্রতি সপ্তাহে ডায়ালিসিসের দরকার পড়ত। বাড়ির জমানো টাকা পানির মতো বয়ে গিয়েছিল। অবস্থা এমন হয়েছিল যে এখন দুবেলার রুটির জোগাড় করাও প্রিয়ার কাছে পাহাড় ভাঙার মতো হয়ে গিয়েছিল। সে সকাল ৪টায় উঠে লোকের বাড়িতে টিউশন পড়াত, তারপর সেলাই কাঁথা করত, আর রাতে অনেকক্ষণ জেগে অগরবাতি বানাত। তবেই বাড়ির চুলো জ্বলত আর বাবার শ্বাস চলত। কিন্তু মুসিবতের শেষ এখানেই ছিল না। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিল যে রামনাথজির কিডনি ট্রান্সপ্লান্ট খুব জরুরি, না হলে তাদের কাছে আর বেশি সময় বাকি নেই। আর এই অপারেশনের খরচ ছিল ৮৫ লাখ। ৮৫ লাখ টাকা প্রিয়ার কাছে ততটাই বড় ছিল যতটা মাটি থেকে আকাশ ছোঁয়া। সে তার বাকি গয়নাগুলো বিক্রি করেছিল, আত্মীয় স্বজনের সামনে ঝুলি পেতেছিল, লোকের পায়ে পড়ে ভিক্ষা চেয়েছিল, কিন্তু অপমান আর না ছাড়া আর কিছু পায়নি। সে আশা ছেড়ে দিয়েছিল। সেই কালো রাতে, যখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, প্রিয়া তার বাবার মাথার কাছে বসে কাঁদছিল। তখন তাদের ভাঙা দরজায় একটা টোকা পড়ল। এত রাতে কে এসেছে? প্রিয়া ভয়ে ভয়ে দরজা খুলল। সামনে একটা কালো পোশাক পরা ড্রাইভার দাঁড়িয়েছিল, যার হাতে একটা বড় ছাতা ছিল। তার পেছনে কাদা ভরা রাস্তায় একটা লম্বা চকচকে গাড়ি দাঁড়িয়েছিল, যেটা সেই গরিব মহল্লায় কোনো অন্য গ্রহের যানের মতো লাগছিল। ড্রাইভার সম্মানের সঙ্গে বলল, বেটি, রাঠোর গ্রুপের ম্যানেজার সাহেব তোমার সঙ্গে দেখা করতে চান। রাঠোর গ্রুপ শহরের সবচেয়ে ধনী আর প্রভাবশালী পরিবার, যাদের মালিক কুমার অর্জুন প্রতাপ রাঠোর ছিলেন। অর্জুন প্রতাপ রাঠোর, যার নাম ব্যবসার দুনিয়ায় একটা ঝড়ের মতো ছিল, কিন্তু ব্যক্তিগত জীবন একটা গভীর রহস্য। ৩০ বছরের অর্জুন এখনও কুমার ছিলেন, আর লোকে বলতো যে তিনি পাথরের মতো হৃদয়ের মানুষ, যিনি শুধু লাভের ভাষা বোঝেন। প্রিয়া বুঝতে পারছিল না যে এত বড় লোক তার দরজায় কেন এসেছে। ম্যানেজার ভেতরে এসে যে প্রস্তাব দিয়েছিল, সেটা প্রিয়ার হুঁশ উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল, প্রিয়া বেটি, আমরা জানি তোমার বাবা জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমাদের মালিক কুমার অর্জুন প্রতাপ রাঠোরের একটা স্ত্রীর খোঁজ চলছে, কিন্তু তাদের কোনো ধনী ঘরের আধুনিক মেয়ে চাই না। তাদের এমন একটা মেয়ে চাই যে সুন্দর হবে, সুশীল হবে, যার কোনো ভাই থাকবে না,
আর যে জিভের পাক্কা হবে। আমরা তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি। যদি তুমি অর্জুন স্যারের সঙ্গে বিয়ে করতে রাজি হও, তাহলে তোমার বাবার অপারেশন আমেরিকার সবচেয়ে বড় হাসপাতালে হবে, আর তোমাকে মুখ মেগে টাকা পাবে। প্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা বিয়ের প্রস্তাবের চেয়ে সওদা বেশি লাগছিল। সে ম্যানেজারের চোখে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কেন? আর তিনি আমার সঙ্গে বিয়ে কেন করতে চান? ম্যানেজার চোখ নামিয়ে নিয়েছিল, আর শুধু এতটুকু বলেছিল, মালিকের নিজস্ব কারণ আছে, কিছু মজবুরি আছে। শুধু এতটুকু জেনে নাও যে এই বিয়ে শুধু কাগজ আর রীতিনীতিতে সীমিত থাকবে। তোমাকে রাজমহলের রানীর মতো রাখা হবে, কিন্তু বদলে তোমার অর্জুন স্যারের জীবনের সিদ্ধান্তের ওপর প্রশ্ন তোলার অধিকার থাকবে না। যদি মঞ্জুর হয়, তাহলে এখনই গাড়িতে উঠে পড়ো, তোমার বাবাকে অ্যাম্বুলেন্স হাসপাতাল নিয়ে যাবে। ওদিকে বাবার উঠে আসা শ্বাস ছিল, এদিকে নিজের জীবনের সওদা। প্রিয়া তার বাবার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল। একটা মেয়ে নিজের সুখের বলি দিয়ে দিয়েছিল, সে হ্যাঁ বলে দিয়েছিল। পরের দিনই কোর্টে কাগজি কাজ হয়েছিল, আর সন্ধ্যায় শহরের একটা পুরনো মন্দিরে বিয়ের রীতি হয়েছিল। না কোনো ব্যান্ড বাজা, না অতিথি, না হাসি ঠাট্টা। অর্জুন প্রতাপ রাঠোর মণ্ডপে এসেছিলেন। তিনি অত্যন্ত সুন্দর আর কদ্দাবর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কিন্তু তাদের মুখটা একদম ভাবশূন্য ছিল। তাদের চোখে একটা অদ্ভুত ধরনের নির্জনতা আর কঠোরতা ছিল। তারা পুরো সময় প্রিয়ার দিকে একবারও তাকাননি, শুধু মেশিনের মতো ফেরে নিয়েছিলেন, মাথায় সিঁদুর দিয়েছিলেন আর মঙ্গলসূত্র পরিয়েছিলেন। প্রিয়ার বুক ধড়ফড় করছিল। তার মনে হয়েছিল যে সে কোনো মানুষের সঙ্গে নয়, বরং একটা পাথরের মূর্তির সঙ্গে বিয়ে করেছে। বিদায়ের পর প্রিয়াকে রাঠোর হাভেলিতে নিয়ে যাওয়া হয়েছিল। শহর থেকে দূরে ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে তৈরি সেই হাভেলি কোনো কেল্লার মতো ছিল। উঁচু উঁচু দেওয়াল, বড় বড় লোহার গেট আর চারদিকে ছড়িয়ে থাকা নীরবতা। হাভেলির ভেতর দামি ঝাড়বাতি, মখমলের কার্পেট আর ডজন ডজন চাকর ছিল। কিন্তু সেখানে ঘরের মতো উষ্ণতা ছিল না। সবকিছু খুব ঠান্ডা আর আনুষ্ঠানিক ছিল। প্রিয়াকে অর্জুনের ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সুহাগ রাতের সেই রাত ছিল। ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল, কিন্তু সেই ফুলের গন্ধেও একটা অদ্ভুত ধরনের বিষাদ মিশেছিল। প্রিয়া ঘুমটা টেনে পালঙ্কের কোণে বসেছিল। নিজের হাতের মেহেদি দেখছিল, যেখানে অর্জুনের নাম লেখা ছিল। তার ভয়ও লাগছিল, আর একটা অদ্ভুত ধরনের আশাও, যে হয়তো কথা বললে এই পাথর গলে যাবে। তখন ঘরের ভারী দরজা খুলে গিয়েছিল। অর্জুন ভেতরে এসেছিলেন। তার পায়ের আওয়াজ প্রিয়ার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। অর্জুন তার শেরওয়ানি খুলে সোফায় ফেলে দিয়েছিলেন। তিনি প্রিয়ার কাছে এসেছিলেন, কিন্তু তার মুখে কোনো ভালোবাসা বা আকর্ষণ ছিল না। তিনি তার কোটের পকেট থেকে একটা চেক বই বের করেছিলেন। তাতে দ্রুত কিছু লিখে পাতা প্রিয়ার দিকে বাড়িয়ে দিয়েছিলেন। প্রিয়া কাঁপা হাতে সেই কাগজের টুকরোটা নিয়েছিল। তাতে 1 কোটি টাকা লেখা ছিল। প্রিয়া অবাক হয়ে অর্জুনের মুখের দিকে তাকিয়েছিল। অর্জুন অত্যন্ত রুক্ষ আর ঠান্ডা গলায় বলেছিলেন, এটা 1 কোটি টাকা। তুমি এটা দিয়ে যা চাও কিনতে পারো, গয়না, কাপড়, গাড়ি, যা তোমার দরকার। তোমার বাবার চিকিৎসা শুরু হয়ে গেছে, আর তিনি শিগগিরই সুস্থ হয়ে যাবেন। এই বাড়িতে তোমার কোনো জিনিসের অভাব হবে না। তুমি এই মহলের মালকিন। কিন্তু অর্জুনের গলায় হঠাৎ একটা ধার এসে গিয়েছিল। তারা সামলে নিয়ে বলেছিলেন, মনে রেখো, তুমি আমার স্ত্রী, শুধু দুনিয়ার জন্য। এই ঘরের 4 দেয়ালের ভেতর আমরা অচেনা। আমার কাছ থেকে কখনো কোনো আশা রেখো না, না ভালোবাসার, না সঙ্গের, না কথাবার্তার। আর সবচেয়ে জরুরি কথা, অর্জুন ঘরের কোণে তৈরি একটা ছোট দরজার দিকে ইশারা করেছিলেন, যেটা হয়তো ড্রেসিং রুম হয়ে নিচের দিকে যায়। এই হাভেলির পূর্ব দিকে যে বেসমেন্ট তহখানা আছে, সেখানে যাওয়ার কথাও ভেব না। সেই জায়গাটা তোমার জন্য আর এই বাড়ির প্রত্যেক মানুষের জন্য নিষিদ্ধ। যদি তুমি সেদিকে পা বাড়াও বা সেখানে কি আছে জানার চেষ্টা করো, তাহলে এই চুক্তি সেই মুহূর্তে শেষ হয়ে যাবে, আর তোমাকে আবার সেই গরিবিতে ফেলে দেওয়া হবে। প্রিয়ার চোখে জল এসে গিয়েছিল। সে সাহস করে জিজ্ঞেস করেছিল, তাহলে তুমি আমার সঙ্গে বিয়ে কেন করলে? অর্জুন তার চোখের দিকে তাকিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তার কঠোর চোখে কোনো গভীর দুঃখ ভেসে উঠেছিল, কিন্তু তারপর সে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এটা আমার নিজস্ব ব্যাপার, ঘুমিয়ে পড়ো। সেই রাতে অর্জুন সোফায় শুয়েছিলেন, আর প্রিয়া বিছানায় বসে সারা রাত কেঁদেছিল। সুহাগ রাতের নামে তাকে অপমান আর একটা চেক আর ঢের প্রশ্ন পেয়েছিল। তার মনে হয়েছিল যে সে সোনার খাঁচায় বন্দী হয়ে গেছে। সময় নিজের গতিতে চলতে থেকেছিল। 1 দিন, 1 মাস, 1 বছর। দেখতে দেখতে 5 বছর কেটে গিয়েছিল। প্রিয়া এখন সেই মহলে
একটা ছায়ার মতো থাকত। দুনিয়ার চোখে সে সবচেয়ে ভাগ্যবতী মহিলা ছিল, আরবপতি অর্জুন প্রতাপ রাঠোরের স্ত্রী। কিন্তু বাস্তবতা শুধু সে জানত। এই ৫ বছরে প্রিয়া আর অর্জুনের মাঝে একটা অদ্ভুত ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল। অর্জুন তার সঙ্গে কথা বলতো না, কিন্তু তার খেয়াল অদৃশ্য রক্ষকের মতো রাখত। প্রিয়ার যদি সামান্যতম হাঁচিও আসত, তাহলে শহরের বড় ডাক্তার হাজির হয়ে যেত। তার বাবা, যিনি এখন পুরোপুরি সুস্থ ছিলেন আর একটা ভালো বাড়িতে থাকতেন, তাদের প্রত্যেকটা প্রয়োজন বিনা চাওয়াতেই পূর্ণ হয়ে যেত। প্রিয়াও নিজেকে সামলে নিয়েছিল। সে অর্জুনের বিরূপতার পেছনে লুকিয়ে থাকা মানুষটাকে বোঝার চেষ্টা ছেড়ে দিয়েছিল। কিন্তু একটা জিজ্ঞাসা তার মনে সবসময় জেগেছিল, শেষ পর্যন্ত সেই বেসমেন্টে কি আছে? সে অনেকবার দেখেছিল যে অর্জুন রাত ২টো বা ৩টে বাজলে, যখন পুরো হাভেলি ঘুমিয়ে পড়ত, চুপিসারে সেই বেসমেন্টের দিকে যেত। কখনো কখনো তার হাতে খাবারের থালা থাকত, কখনো ওষুধ, তো কখনো পানির জগ। আর যখন সে ঘন্টার পর ঘন্টা পর সেখান থেকে ফিরত, তখন তার চোখ লাল হয়ে থাকত, যেন সে অনেক কেঁদেছে। কখনো কখনো প্রিয়া বেসমেন্টের দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেত, কারো কাতরানির, কারো চিৎকারের বা শিকলের খড়খড়ানির। চাকরদের জিজ্ঞেস করলে সবাই এড়িয়ে যেত। পুরনো রাধুনী কাকা, যিনি অর্জুনকে ছোটবেলা থেকে চিনতেন, তারা একবার চাপা গলায় বলেছিলেন, বৌরানী, মালিক খুব বড় পাপের প্রায়শ্চিত্ত করছেন, নয়তো খুব বড় পুণ্যের। এটা ভগবানই জানেন। ৫ম বছরের বার্ষিকী রাত ছিল। বাইরে খুব জোরে ঝড় এসেছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। অর্জুন সেদিন শহরের বাইরে কোনো জরুরি মিটিংয়ের জন্য গিয়েছিলেন, আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার ফেরা মুশকিল ছিল। হাভেলিতে প্রিয়া একা ছিল, সঙ্গে শুধু কয়েকজন চাকর, যারা নিজেদের কোয়ার্টারে চলে গিয়েছিল। রাত প্রায় ১২টায় হঠাৎ বিদ্যুৎ চমকানোর কারণে হাভেলির ট্রান্সফর্মার পুড়ে গিয়েছিল। পুরো হাভেলি অন্ধকারে ডুবে গিয়েছিল। জেনারেটর চালু হতে সময় লাগছিল। সেই গভীর নীরবতা আর অন্ধকারে প্রিয়া বেসমেন্টের দিক থেকে একটা খুবই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছিল। মনে হয়েছিল যেন কোনো জিনিস জোরে পড়েছে, আর তারপর কারো কান্নার আওয়াজ, একটা খুবই বেদনাদায়ক, হৃদয়ে ছেড়ে দেওয়া আওয়াজ, বাঁচাও, পানি, পানি। প্রিয়ার বুক জোরে ধড়ফড় করতে শুরু করেছিল। অর্জুন সাফ সাফ নিষেধ করেছিলেন, কিন্তু আজ অর্জুন বাড়িতে ছিলেন না, আর আওয়াজটা এমন ছিল যেন কেউ মরছে। মানবতার দাবি ছিল যে সে সাহায্য করবে। প্রিয়া একটা মোমবাতি জ্বালিয়ে কাঁপা পায়ে সেই নিষিদ্ধ গলির দিকে এগিয়েছিল। হাওয়ার ঝাপটায় মোমবাতির শিখা কাঁপছিল। সে বেসমেন্টের ভারী কাঠের দরজার কাছে পৌঁছেছিল। সবসময় সেখানে বড় তালা লাগানো থাকত, কিন্তু হয়তো তাড়াহুড়োয় বা বীরু কাকার ভুলে আজ তালাটা খোলা ছিল, আর দরজাটা হালকা আটকে ছিল। প্রিয়া একটা গভীর শ্বাস নিয়েছিল। হে ভগবান, আমার রক্ষা করো। আর দরজায় ধাক্কা দিয়েছিল। চররর আওয়াজের সঙ্গে দরজাটা খুলে গিয়েছিল। ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল, ফিনাইল, পুরনো ওষুধ, স্যাঁতস্যাঁতে আর পচা মাংসের মিশ্রিত গন্ধ। প্রিয়া তার শাড়ির আঁচল দিয়ে নাক ঢেকেছিল। সিঁড়ি নিচে অন্ধকারে চলে যাচ্ছিল। প্রিয়া আস্তে আস্তে নিচে নেমেছিল। নিচে পৌঁছে এসে দেখেছিল যে সেখানে একটা লম্বা গলি আছে, আর তার শেষে একটা ঘর থেকে হালকা আলো আসছিল। সঙ্গে মেশিনের বিপ বিপ আওয়াজও আসছিল। প্রিয়া চুপিসারে সেই ঘরের কাছে পৌঁছেছিল, আর যা সে দেখেছিল তার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল। হাত থেকে মোমবাতি পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিল। সেই ঘরটা কোনো জেলের মতো নয়, বরং কোনো আইসিইউ এর মতো তৈরি করা হয়েছিল। সেখানে বড় বড় মেশিন ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল, আর ঘরের ঠিক মাঝখানে একটা বড় হাসপাতালের বিছানা ছিল। সেই বিছানায় একটা লোক শুয়েছিল। প্রিয়ার শ্বাস আটকে গিয়েছিল। সে সাহস করে কাছে গিয়ে দেখেছিল সেই লোকটার শরীর হাড়ের কাঠামো হয়ে গিয়েছিল। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তার মুখটা খারাপভাবে পুড়ে গিয়েছিল, জায়গায় জায়গায় ক্ষত ছিল। কিন্তু যে অংশটা পড়েনি সেটা দেখে প্রিয়ার মনে হয়েছিল যেন সে কোনো খুব চেনা মুখ দেখছে। সেই লোকটা আওয়াজ শুনে চোখ খুলেছিল। তার চোখে অসীম পাগলামি আর যন্ত্রণা ছিল। যেই সে প্রিয়াকে দেখেছিল, সে জোরে চিৎকার করে উঠেছিল আর দড়ি ছেঁড়ার চেষ্টা করতে শুরু করেছিল। কে তুমি? আমাকে মেরে ফেলো, আমাকে মুক্তি দাও, সেই লোকটা চিৎকার করছিল। প্রিয়া ভয়ে পেছনে সরে গিয়ে একটা লোহার ট্রের সঙ্গে ধাক্কা খেয়েছিল। জোরে আওয়াজ হয়েছিল। তখন পেছন থেকে একটা চেনা আর পরিচিত গলা এসেছিল। তুমি এখানে কি করছো? প্রিয়া ঘুরে দেখেছিল। দরজায় অর্জুন দাঁড়িয়েছিলেন। তিনি বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন। তার চুল থেকে পানি ঝরছিল। হয়তো তিনি ঝড় তুফানের মাঝেই ফিরে এসেছিলেন। তার চোখে রাগ নয়, বরং ভয় ছিল। ভয়,
অসহায়তা আর চোখের জল ছিল। প্রিয়া কাঁপতে শুরু করেছিল। এটা এটা কে অর্জুন? আর তুমি তুমি তো বাইরে গিয়েছিলে। অর্জুন হাঁটু গেড়ে সেখানেই মাটিতে বসে পড়েছিলেন। সেই মানুষটা যে দুনিয়ার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকত, আজ একটা শিশুর মতো ভেঙে পড়েছিল। সে নিজের হাতে মুখ ঢেকে নিয়ে কাঁদতে শুরু করেছিল। আমি নিষেধ করেছিলাম প্রিয়া। এইসি, অর্জুন হাঁটু গেড়ে, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম। এখন সব শেষ হয়ে গেল। প্রিয়া দৌড়ে তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখেছিল। অর্জুন, আমাকে সত্যি বলো, আমি 5 বছর ধরে এই বাড়িতে ছায়া হয়ে বেঁচে আছি। এখন আর সহ্য করতে পারছি না। এই লোকটা কে? আর এর চেহারা তোমার সঙ্গে কেন মিলছে? অর্জুন চোখের জলে ভেজা চোখে সেই বিছানায় শুয়ে থাকা লোকটার দিকে তাকিয়েছিলেন, যে এখন শান্ত হয়ে গিয়েছিল আর অর্জুনকে দেখে অদ্ভুত আওয়াজ বের করছিল। অর্জুন ভারী গলায় বলেছিলেন, সে অভয়, আমার যমজ ভাই, আমার বড় ভাই। প্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। ভাই, কিন্তু তুমি কখনো বলনি। অর্জুন বলতে শুরু করেছিলেন, প্রিয়া, 7 বছর আগে আমরা 2 ভাই ব্যবসা আর জীবন সবকিছু একসঙ্গে সামলাতাম। অভয় খুবই হাসি খুশি আর জিন্দাদিল মানুষ ছিল, কিন্তু আমাদের কোম্পানির উন্নতি দেখে ঈর্ষান্বিত শত্রুরা একদিন আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিল। সেদিন অভয় ফ্যাক্টরিতেই ছিল। সে মজদুরদের বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া করেনি। সে সবাইকে বাইরে বের করে এনেছিল, কিন্তু নিজে ভেতরে আটকে গিয়েছিল। একবার অর্জুনের গলা আটকে গিয়েছিল। যতক্ষণ ফায়ার ব্রিগেড তাকে বের করেছিল, তার শরীর ৮০% পুড়ে গিয়েছিল, আর ধোঁয়ার প্রভাবে তার মস্তিষ্কের শিরা ফেটে গিয়েছিল। সে কোমায় চলে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন যে সে কখনো সুস্থ হবে না, আর যদি জ্ঞান ফিরেও আসে তাহলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। সে হিংস্র হয়ে যেতে পারে, নিজেকে বা অন্যদের ক্ষতি করতে পারে। কিন্তু তাকে এখানে বেসমেন্টে কেন রেখেছি? প্রিয়া জিজ্ঞেস করেছিল। কারণ, অর্জুন ফুপিয়ে বলেছিলেন, বাবা মারা যাওয়ার সময় আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, যদি দুনিয়ার জানা যায় যে কোম্পানির আসল উত্তরাধিকারী অভয় প্রতাপ রাঠোর পাগল হয়ে গেছে আর এমন অবস্থায় আছে, তাহলে শেয়ার মার্কেট পড়ে যাবে, আমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে, আর হাজার হাজার লোক বেকার হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আইন তাকে পাগলখানায় পাঠিয়ে দেবে। আমি আমার ভাইকে, যে আমার জীবন বাঁচিয়েছে, তাকে পাগলখানায় ঘুটঘুট করে মরতে দেখতে পারতাম না। এজন্যই আমি দুনিয়ার কাছে মিথ্যে বলেছিলাম যে অভয় বিদেশে সেটেল হয়ে গেছে, আর আমি তাকে এখানে নিজের চোখের সামনে রেখেছি যাতে তার সেবা করতে পারি। প্রিয়া এখন সব বুঝতে পারছিল। অর্জুনের চোখের নিচের কালো দাগ, তার রাতের জাগরণ, সেগুলো আয়াসই ছিল না। সে তার ভাইয়ের সেবা করছিল। কিন্তু আমার সঙ্গে বিয়ে কেন করলে? প্রিয়া আস্তে করে জিজ্ঞেস করেছিল। অর্জুন প্রিয়ার দিকে তাকিয়েছিলেন। তার চোখে এখন লজ্জা ছিল। ওসিয়াতের কারণে। বাবার ওসিয়াত ছিল যে ৩০ বছর বয়স পর্যন্ত ঘরের বড় ছেলে বা উত্তরাধিকারীর বিয়ে হওয়া উচিত, না হলে সব সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। অভয় এই অবস্থায় বিয়ে করতে পারত না। সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল। আমাকে বিয়ে করতে হয়েছিল যাতে সম্পত্তি বেঁচে থাকে আর আমি অভয়ের চিকিৎসা করাতে পারি। কিন্তু আমি এমন কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইনি যে পরে এই রহস্য ফাঁস করে দেবে বা আমাকে ব্ল্যাকমেল করবে। আমার একটা মজবুর আর সরল মেয়ে চাইছিল। অর্জুন প্রিয়ার হাত পাকড়েছিলেন, যেটা সে 5 বছরে প্রথমবার করেছিল। তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তোমাকে 10 কোটি এজন্য দিয়েছিলাম যাতে তুমি নিজের আলাদা দুনিয়া তৈরি করতে পারো। আমি চাইনি যে তুমি আমার এই মরা জীবনের বোঝার নিচে চাপা পড়ে যাও। প্রিয়া, আমি তোমাকে ছুঁতে পারতাম না, কারণ আমার হৃদয় আর মাথায় 24 ঘন্টা শুধু অভয়ের তর্পণ থাকত। আমার মনে হতো যে যদি আমি নিজের সুখের কথা ভাবি, তাহলে এটা আমার ভাইয়ের সঙ্গে গদ্দারি হবে। আমি প্রতি রাতে এখানে আসি, তার ক্ষত পরিষ্কার করি, তাকে খাবার খাওয়াই, তার নোংরা পরিষ্কার করি। আমি স্বামী হওয়ার যোগ্য আর ছিলাম না। প্রিয়া, আমি শুধু একটা ভাই হয়ে রয়ে গিয়েছিলাম। প্রিয়ার চোখ থেকে চোখের জলের ধারা বয়ে পড়েছিল। এখন তার বোঝা যাচ্ছিল যে সেই 10 কোটির চেক অহংকার ছিল না, বরং অর্জুনের ত্যাগ আর মজবুরির দাম ছিল। সেই মানুষটা, যাকে সে পাথর, হৃদয়হীন আর স্বার্থপর ভাবত, সে আসলে ত্যাগের এমন একটা উদাহরণ ছিল যে নিজের ভাইয়ের জন্য নিজের যৌবন, নিজের সুখ সবকিছু কুরবান করে দিয়েছিল। প্রিয়া বিছানায় শুয়ে থাকা অভয়ের দিকে তাকিয়েছিল। এখন তার সেই পোড়া মুখ থেকে ভয় লাগছিল না, বরং দয়া আর শ্রদ্ধা অনুভব হচ্ছিল। প্রিয়া তার শাড়ির আঁচল দিয়ে অর্জুনের চোখের জল মুছে দিয়ে বলেছিল, তুমি আমাকে কিনে নাওনি অর্জুন। তুমি আমাকে অজান্তে তোমার এই তপস্যার অংশীদার বানিয়ে নিয়েছিলে। 5 বছর ধরে আমি ভাবতাম তুমি রাক্ষস, কিন্তু তুমি তো শ্রবণকুমা বেরিয়ে পড়লে। অর্জুন মাথা নিচু করে নিয়েছিলেন। এখন তুমি সব জেনে গেছ।
তুমি আজাদ। তুমি চাইলে কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি তোমাকে আটকাবো না। সেই 10 কোটি তোমার। তুমি নতুন শুরু করতে পারো। এই নরকে থাকার জন্য আমি তোমাকে জোর করব না। প্রিয়া উঠে দাঁড়িয়েছিল। সে অর্জুনকে দেখেছিল, তারপর অভয়কে। সেই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল, এমন সিদ্ধান্ত যেটা শুধু একজন ভারতীয় নারীই নিতে পারে। সে বলেছিল, আমি কোথাও যাচ্ছি না। অর্জুন চমকে তাকে দেখেছিলেন। কি তুমি পাগল হয়ে গেছ? এখানে শুধু দুঃখ আছে, অসুখ আছে। প্রিয়া হেসেছিল, চোখের জলের মাঝে একটা পবিত্র হাসি। আমি স্ত্রী হয়ে নয় তো কি হয়েছে, একটা সঙ্গী হয়ে তো থাকতে পারি। অভয় ভাইয়ার দায়িত্ব, আর তুমি আমার স্বামী একা। এই বোঝা বয়ে বয়ে তুমি ক্লান্ত হয়ে গেছ। এখন থেকে অভয় ভাইয়ার খেয়াল আমরা দুজনে মিলে রাখব। আমি তাদের সেবা করব। তোমার মহব্বত আর ত্যাগ আমাকে ঝুঁকে পড়তে বাধ্য করেছে। অর্জুন, আমি সেই মানুষটাকে ছেড়ে কিভাবে যেতে পারি যে সম্পর্কগুলোকে এত ভালোভাবে নিভে জানে? অর্জুনের নিজের কানের উপর বিশ্বাস হচ্ছিল না। যে মেয়েটাকে সে 5 বছর ধরে অবহেলা করেছিল, যাকে সে টাকা দিয়ে দূরে রাখতে চেয়েছিল, সে আজ তার সবচেয়ে বড় যন্ত্রণার সঙ্গী হয়ে উঠছিল। সেই রাতের পর রাঠর হাভেলির নীরবতা চিরকালের জন্য ভেঙে গিয়েছিল। এখন সেখানে 2 জন ছিল যারা বেসমেন্টে যেত। প্রিয়া অভয়ের সেবা তার মা আর বোনের মতো করে শুরু করেছিল। সে তাদের স্নান করাত, মালিশ করত, আর ঘণ্টার পর ঘণ্টা তাদের কাছে বসে রামায়ণ আর গীতা পড়ে শোনাত। প্রিয়ার আশায় একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। অভয় যে সবসময় হিংস্র আর অস্থির থাকত, প্রিয়ার গলা শুনে শান্ত হয়ে যেত। অর্জুন আর প্রিয়ার মাঝে শরীরের সম্পর্ক তো হয়তো এখনও গৌণ ছিল, কিন্তু আত্মার এমন সম্পর্ক তৈরি হয়েছিল যেটা দুনিয়ার কোনো বিয়ের চেয়ে গভীর ছিল। অর্জুন প্রথমবার জীবনে একটা কাঁধ পেয়েছিলেন, যার ওপর মাথা রেখে সে কাঁদতে পারত, ঘুমোতে পারত। সেই 10 কোটির চেক আজও প্রিয়ার আলমারিতে ধুলো খাচ্ছে, কারণ সে পেয়ে গিয়েছিল সেই খাজানা যেটা টাকা দিয়ে কেনা যায় না: সম্মান, বিশ্বাস আর একটা সত্যিকারের জীবনসঙ্গী। দোস্ত, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রত্যেক নীরবতার পেছনে একটা গল্প থাকে, আর প্রত্যেক দূরত্বের পেছনে একটা মজবুরি। আমরা প্রায়ই সত্য না জেনে লোকেদের বিচার করে নিই, যেমন প্রিয়া অর্জুনকে করেছিল। কিন্তু সত্য কিছু অন্যরকমই হয়। অর্জুন যা করেছিল সেটা কি সঠিক ছিল, নাকি প্রিয়ার সিদ্ধান্তটা আরও বড় ছিল? কমেন্ট করে তোমার মতামত অবশ্যই বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের আর আপনজনদের খেয়াল রেখো।